আসসালামু আলাইকুম সবাইকে। বিয়ের শিকল গল্পের ৮ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। বৃষ্টি থামার পর চারিদিকে একটা ভেজা স্নিগ্ধতা ছড়িয়ে আছে। কাঁচা রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে উঠেছে। প্রতিটি পদক্ষেপে পায়ের নিচে চপচপে শব্দ হয়। কোথাও কোথাও ছোট জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, যেখানে বৃষ্টির ফোঁটার প্রতিচ্ছবি এখনো খেলে বেড়াচ্ছে। কিছু জায়গায় জমে থাকা কাদার উপরে এলাকার শিশুরা খালি পায়ে দাপাদাপি করে, আর কোনো কোনো জায়গায় সাইকেল চাকার কিংবা গাড়ির চাকার। কফি কাপ হাতে বাইরে বেরিয়ে এসেছে ঝুমুর। না, অতটাও খারাপ লাগছে না আজ। আশেপাশে পরিবেশটা নিদারুণ, আর অনুভূতিও দিচ্ছে নিদারুণ। গাছের পাতাগুলো তখনও ভেজা, কিছু পাতা থেকে টুপটাপ করে পানি ঝরে পড়ছে। রাস্তার পাশে ফুটপাতে কিংবা মাটির উপরে বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়া শুকনো পাতা জড়ো হয়ে আছে। কিছুটা দূরে গরুর গোস্তগুলো আলাদা করতে ব্যস্ত নবীন আহমেদ। হাতে রক্ত, হাতে চাপাতি নিয়ে গোস্ত আলাদা করতে ব্যস্ত। নাক মুখ কুচকে নিল ঝুমুর। উষ্টপুষ্ট হতে বেরিয়ে এলো ইয়াক শব্দটি। অদ্ভুত শব্দটি শুনে চোখ তুলে তাকালো নবীন। পাশে থাকা ছোট মাহির সবটা দেখছিল। খালামণিকে দেখে আঁকড়ে ধরে মুহূর্তের মধ্যেই বলল, খালামণি গুস্ত। আধো আধো কণ্ঠস্বর। ঝুমুর চোখ বাঁকিয়ে তাকালো, কেমন গন্ধ বের হচ্ছে। নবীন হাসলো ঝুমুরের নাক মুখ কুচকে নেওয়া দেখে। তারপর বলল, কি ম্যাডাম, সব ঠিকঠাক? প্রত্যুত্তরে কিছু বলল না ঝুমুর। মাহিরকে তাড়া দিয়ে বলল, মাহির তোমার আম্মু ডাকছে, তাড়াতাড়ি যাও। মাহির পা বাড়ায় দালানের দিকে। নবীন বলল, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? গুস্ত রেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নবীন। অস্বস্তিতে পড়ে গেল ঝুমুর। তারপর বলল, না, দেখছি বড়লোক বাপের বড়লোক মেয়ে কিভাবে নাক মুখ কুচকে নিচ্ছে। দাঁত কিরমির করলো ঝুমুর। তারপর বলল, অভদ্র কোথাকার। পিছন ফিরে যেতে স্লিপ খেয়ে কর্দমাক্ত জায়গায় ঠাস করে পড়ে গেল ঝুমুর। তারপর বলল, মা গো। ব্যথাতুর কণ্ঠে চিৎকার করে উঠল ঝুমুর। আকস্মিক সবটা ঘটে যাওয়াতে হু করে হেসে উঠল নবীন। নবীনের হাসিতে চমকে ওঠে ঝুমুর। পুরো শরীরে কাদা লেগে আছে। কফি কাপটা পড়ে আছে অবহেলায়। রাগান্বিত স্বরে বলল, এই এভাবে হাসছো কেন তুমি? একটা মেয়ে পড়ে গেছে, তাকে না তুলে অভদ্রের মতো হাসছ। ভাবলেশীন ভাবে উঠে দাঁড়ালো নবীন। তারপর বলল, বেশি অ্যাটিটিউড দেখালে এমনই হয়। নাকের ডগা ফুলে ওঠে ঝুমুরের। এগিয়ে এলো নবীন। হাত বাড়িয়ে উঠাতে চাইলো ঝুমুরকে। ঝুমুর কম যায় না, হাত টেনে ধরলো। নিজে উঠে দাঁড়িয়ে ফেলে দিল নবীনকে। হেসে উঠলো খিলখিলিয়ে। নবীন ভ্রু কুচকে বলল, এটা কি করলেন? কোমরে হাত থেকে উঁচিয়ে দাঁড়ালো ঝুমুর। তারপর বলল, একটু আগে হাসছিলেন যে, ওইটার বদলা নিলাম। এদিক সেদিক দুলতে দুলতে দালানের ভেতর চলে গেল ঝুমুর। আহমক বনে গেল নবীন। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল রমণীর যাওয়ার পানে। আর এদিকে বৃষ্টির পর পরিবেশটা সবকিছু যেন একটু বেশি সতেজ হয়ে উঠেছে। চারপাশে গাছপালা আরো সবুজ দেখায়, যেন প্রকৃতি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। বাতাসের একটা শীতলতা, মাটির ভেজা গন্ধ আর গাছের পাতার জমে থাকা পানির ফোঁটাগুলো রোদে ঝিলমিল করে ওঠে। নদীর পানি বৃষ্টির কারণে একটু বেড়ে গেছে, আর তীরের জমে থাকা কাদার ছোট্ট ঢেউ আসতে পড়ছে। গাছের পাতায় বসে থাকা পাখিগুলো ধীরে ধীরে গলা ছেড়ে ডাকতে শুরু করেছে, যেন প্রকৃতির এই বদলে যাওয়ার সৌন্দর্যকে স্বাগত জানাচ্ছে। দূরে কোথাও রংধনু দেখা যায়, যার 7টি রং আকাশের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। আর রাতের আকাশ হলে তো কথাই নেই। রান্নাঘরের থালাবাটিগুলো গুছিয়ে রাখছেন আরিফা আহমেদ। এগিয়ে গেল তাসফিন। তারপর উহু বলে গলা খাকারি দিয়ে নিজের অস্তিত্বের প্রমাণ দিচ্ছিল। আর চোখে তাকায় আরিফা আহমেদ। কাটকাট কণ্ঠে বলল, এখানে কি চাই? তাসফিন বলল, আপনার মেয়ে চাই। স্পষ্ট জবাব। অবাক হলেন তিনি। পেছন ফিরে তাকালেন। সোজা সাপটা তাকানোর পূর্বে হাত আরো একটি হাতের স্পর্শ পেল। তারপর বলল, আম্মু। নমনীয় কণ্ঠস্বর। চমকালেন আরিফা আহমেদ। তারপর বলল, আই এম সরি আম্মু, আমি আপনার মেয়েকে না দেখেই ফেলে চলে গেছিলাম। প্লিজ আম্মু, আমাকে ক্ষমা করে দিন। আপনার মেয়ে চাই আমার। যদি ভালোই ভালোই দিন তো দেন, তাহলে ভালো, আর না দিলে আমি খারাপ হব। অবাক নেত্রে তাকাচ্ছেন আরিফা আহমেদ। ছেলে হুমকি দিচ্ছে। আরিফা আহমেদ বলল, ভালো হবে না তুমি? পাকা হাসলো তাসফিন। তারপর বলল, আপনার চঞ্চল মেয়ে ভালো হতে দিল কই? আরিফা আহমেদ বলল, কেন, কি করেছে আমার মেয়ে? ঠোঁট উল্টে নেই তাসফিন। তারপর বলল, শাশুড়ির কাছে বলতে চাই না আপাতত। আরিফা বলল, ছাড়ো ফাজিল ছেলে, মেয়ে নিতে শাশুড়িকে হাত করতে এসেছ? গা দুলিয়ে হেসে বলল তাসফিন। তারপর বলল, এটাই আমার শাশুড়ি, একদম জামাইয়ের মতো বুদ্ধিমতী। সব কাজ শেষে লাইট অফ করে দিলেন আরিফা আহমেদ। তারপর বলল, এবার বলো কি চাও? তাসফিন বলল, আমার নিষ্পাপ বাচ্চা বউটাকে দিয়ে দিন, তাকে আমার লাগবে, খুব করে লাগবে। মুগ্ধ নয়নে তাকালো আরিফা আহমেদ। এমন একটা ছেলে চেয়েছিলেন ফারার জন্য, তবে কি তার ইচ্ছেটা পূর্ণ হলো? রাত বিরেতে পড়তে হয়েছে সবাইকে বিপাকে। পুরো এলাকায় কারেন্ট নেই। এখন রাত 12:30 ছুঁই ছুঁই। বড় আম গাছের কিছুটা বেঁকে গিয়ে কারেন্টের পিলারের উপর পড়েছে। ফলস্বরূপ কারেন্ট চলে গেছে পুরো এলাকায়। এলাকার স্থানীয় ব্যক্তিরা মিলেমিশে গিয়েছিল কারেন্টের অফিসে। লোক এসেছিল, কিন্তু এই আধারে এত কিছু করা সম্ভব নয়। দিনের আকাশ ভালো থাকলেও রাতের আকাশটা খুব একটা ভালো নয়। তাদের বক্তব্য কাল সকালে আসবে, বাট গাছটা আগে সরাতে হবে। আধার রাত, 4টা লুকিয়ে আছে মেঘের আড়ালে। নারকেল বাগানের গাছগুলো নড়ছে বারবার। অন্ধকার দালানে সবকিছুই ঠিকঠাক করে দেখা যাচ্ছে না। রুমে হারিকেন আলোতে আলোকিত হচ্ছে। বিছানা গুছিয়ে রাখছে ফারাম।
কারো পদধ্বনি কর্ণকুহর হওয়া মাত্রই থমকায় সে। পিছন ফিরে তাকানোর ফুসরত নেই, তার পূর্বেই কেউ আঁকড়ে ধরেছে তাকে। ভয় পেল ফারা, কম্পিত স্বরে বলল, কে? তাসফিন বলল, মিসেস শেখ, ভয় পাচ্ছেন আপনি? হৃদয় জুড়ে ছড়িয়ে গেল এক চাপা অনুভূতি। পায়ের নিচ থেকে শিরশিরানি অনুভূতিটা একটু একটু করে মিশে যাচ্ছে অস্তিত্বের মাঝে। নিস্তব্ধ কালো মেঘে ঢাকা রাত, আকাশ জুড়ে ভারী মেঘের চাদর, চাঁদ তারার আলো ঢেকে গেছে গভীর অন্ধকারে। বাতাসে এক ধরনের চাপা নিস্তব্ধতা, যেন প্রকৃতিও নিঃশব্দে শ্বাস নিচ্ছে। দূরে কোথাও বাজ পড়ার আবছা আলো অন্ধকার আকাশকে মুহূর্তের জন্য ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, তারপর আবার সবকিছু গাঢ় কালে তো মিশে যায়। কেবল মাঝে মধ্যে কোনো কুকুরের ডেকে ওঠা আর হালকা বাতাসের শস্য শব্দ কানে আসছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি, তার সঙ্গে মেঘের গম্ভীর গর্জন। এমন রাতের শুনশান নীরবতা মন আঙিনায় শান্তির বার্তা নিয়ে এসেছে। আঙুলের ভাঁজে আঙুল ছুঁয়ে দিচ্ছে, নাকের ডগায় সুরসুরি লাগছে ফারার। এমন অনুভূতি, আজ প্রথম সেই নিষিদ্ধ অনুভূতির সঙ্গে পরিচয় হলো তার। তারপর বলল, আমার অসহ্য লাগছে, আল্লাহর দোহাই ছাড়ুন আমায়। নশব্দে হাসলো সেই পুরুষ। অনুভূতিটা নতুন এই রমণের জন্য, তবে ওর আদল পানে চাইলে যে এই নিষিদ্ধ অনুভূতিগুলো মস্তিষ্কে জেঁকে বসে। টুকরো টুকরো চুমু এঁকে দিচ্ছে কাদের উপর। আবেশে আঁকে দই বুঝে এলো ফারার। কাঁপছে সে থরথর করে, কণ্ঠনালী কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে, ঠুক গিলছে বারে বারে। তারপর বলল, ছাড়ুন প্লিজ। তাসফিন বলল, সে এগেইন। ফারা বলল, প্লিজ। তাসফিন বলল, সে এগেইন বেব। অস্তিত্ব মিশে যায় পুরুষ যাকে চাইলেও অস্বীকার করতে পারবে না। সরে গেল সেই অস্তিত্ব। চোখ মেলে তাকালো ফারা। নতুন আরো একটি মুখাবয়ব নজর এলো তার। এক পা দুপা করে এগিয়ে আসছে তার দিকে। পিছুতে লাগলো ফারা, কদমে কদম মিলিয়ে। বুক শিল্পের সহিত ঠেকলো পিঠ, নত হলো মস্তক, কম্পিত হলো অষ্টযুগল। তারপর বলল, দেখুন, আপনি যান না এখান থেকে। সে কি শুনলো? হয়তো বা না। হাত ছুঁয়েছে তার বুক শেল্প, চমৎকার হেসে বলল, এখন ভয় পাচ্ছ কেন? এমনিতে তো চেটাং চেটাং কথা বলো। লজ্জায় ফের নত হলো মস্তক, নির্দ্বিধায় বলল, তখন আপনি দূরে থাকেন, এখন এত। তাসফিন বলল, কাছে বললে ভয় লাগে। কথার পিঠে থামিয়ে বলে উঠল তাসফিন, বাইরের পরিবেশ তুলনামূলক বেশি অন্ধকার। যদি রাত, তবে হয়তো ঝিঝিপোকার ডাক শোনা যাচ্ছে। দূরে রাস্তার ধারে কুকুরের ঘেউ ঘেউ শব্দ। চড়া বৃষ্টির মাঝে মাটির গন্ধ আর ভিজে পাতার সুধাগন্ধ বাতাসে মিশে আছে। হালকা হাওয়া বইতে লাগলো, গাছের পাতাগুলো দোল খায়। মাঝে মাঝে জানলার কাছে টোকা দেয় কোনো ডাল। সব মিলিয়ে হারিকেনের আলোয় ভেতরে নরম উষ্ণতার, বাইরের রহস্যময় অন্ধকারে এক নরম বিপরীত অনুভূতি তৈরি করেছে একটি ঘরোয়া পরিবেশ। শান্তিময় অনুভূতি তৈরি করে হারিকেনের কমলা রঙা মৃদু আলোতে আলোকিত হয়ে উঠেছে কক্ষ। জানলার পাশে ঝুলানো সফেদ পর্দা ভু ভু করে দুলছে। কমলা রঙা আলো মুখশ্রী জুড়ে ফুটে উঠেছে ফারার আদলে। পায়ের নিচে শীতলতা অনুভব করছে ফারা। বুকের ড্রিম ড্রিম শব্দটি প্রগাঢ় হচ্ছে। আচ্ছা, এই যে বেগতিক হৃদয় স্পন্দন কি শুনতে পাচ্ছে তাসফিন? হয়তো বা না, আবার হতে পারে হ্যাঁ। যদি শুনে থাকে তাহলে এর থেকে লজ্জার বোধ হয় আর কিছুই হবে না। কিশোরী বোধনের অনুভূতির নতুন দুলা লেগেছে। হাতের ভাঁজে হাত মিশালো, অন্য হাত কানের পিঠে গলিয়ে স্পর্শ করলো গলদেশে। কম্পিত হলো সর্বাঙ্গ, অসার হলো এবার দেহ মন আত্মা। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার হবে। আমার হবে বাক্যটি তীব্রভাবে কর্ণ স্পর্শ করলো ফারার। আর কিভাবে তার হবে? সে তো সেই কবেই তার হয়েছিল। কিন্তু তিনি কি করলেন? তাকে ফেলে চলে গেল অসভ্য লেফটেন্যান্ট কমান্ডার। অভিমানের পাল্লা ভারী হলো, সেই সাথে আঁখে ফুটে জমা হলো নুনা জল, গড়িয়ে পড়লো গাল বেয়ে, ফুপিয়ে উঠলো ফারাম। তারপর বলল, হবে না, আর হতেও চায় না। আপনি আমাকে ফেলে চলে গিয়েছিলেন, ভুলিনি আমি, সব মনে আছে। বড় বলে 7 খুন মাফ হবে ভাববেন না। বক্ষে আলগুছে ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো ফারাম। পিছন থেকে বলিষ্ঠ হাত দুটো বাঁধনে আটকা পড়ে যায়। মেয়েদিন উদরে স্পর্শ করে সেই হাত দুটো, মুখ ডুবাই কাঁধে। তারপর বলল, এই ছোট্ট শরীরে এত রাগ, উফ, ঝলসে যাবো তো। ফারা বলল, ছাড়ুন আমায়। ইয়া আল্লাহ, এত নির্লজ্জ আপনি, ছাড়েন আমাকে। সশব্দে হাসলো তাসফিন, ব্যঙ্গ করে বলল, নির্লজ্জ তো এখনো হলাম না, তার আগেই বলে ফেললে। ফারা বলল, আমি কিন্তু মাকে ডাকবো। তাসফিন বলল, ডাকো সুন্দরী। ধস্তাধস্তি করছে ফারা, অথচ নিজেকে ছাড়িয়ে নিতে ব্যস্ত সে। তারপর বলল, তোমার চোখের গম্ভীর নীলিমায় ডুবে যেতে চায় এক অনন্ত বিস্মরণে। নিজেকে শূন্য অনুভব করে ফারা দৃষ্টি ফেরায় ডান দিকে। একজোড়া গভীর আঁখি দই মেলে দিল তার দিকে। তাকিয়ে আছে সেই কাঙ্ক্ষিত মানুষটি। ধীরে ধীরে পা ফেলে এগিয়ে চলেছে নরম তুলতুলে বিছানার দিকে। চোখাচোখি হয় দুজনের, চোখে চোখ আদান প্রদান হচ্ছে প্রেমের অব্যক্ত কথাগুলো। আর এদিকে এক বিশাল সমুদ্রের বুকে ভেসে চলেছে একটি জাহাজ। গভীর নীল জলরাশি, চারিদিকে যতদূর দেখা যায় কেবল তরঙ্গের খেলা। হঠাৎ ওই দিগন্ত রেখায় একগুচ্ছ উঁচু ঢেউ দেখা যায়। সেই ঢেউগুলো ক্রমশ উঁচু হতে থাকে, দানবের মতো তেরে আসছে জাহাজের দিকে। মুহূর্তের মধ্যে সাগরের বুক চিরা বিশাল জলরাশি আছড়ে পড়ে জাহাজের গায়ে। প্রচন্ড শব্দে পানি ছিটকে ওঠে, চাকি খায় জাহাজের কাঠামো, যেন দুলে ওঠে পুরো জাহাজটাই। ঢেউগুলো একের পর এক আঘাত আনছে, কখনো জাহাজের গা বেয়ে উঠে যাচ্ছে, কখনো আবার নিচে নেমে গিয়ে পরে ঢেউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। সমুদ্রপথে বিভিন্ন ধরনের বৈধ অবৈধ পণ্য পাচার করা হয়।
অবৈধ পণ্য আন্তর্জাতিক চোরাচালান চক্রের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে পাঠানো হয়। অদূরে দাঁড়িয়ে আছে একটি জাহাজ, ধীরে ধীরে তা এগিয়ে আসছে সামনের দিকে। এই প্রান্তে টহল দেওয়া জাহাজটা আপাতত দু একজন কমান্ডারের দায়িত্বে রয়েছে। জাহাজটা কাছাকাছি আসা মাত্র থামানো হলো সেটা। ভেতর থেকে বেরিয়ে এলো দুজন লোক। একজন লেফটেন্যান্ট এগিয়ে গেলেন, ডকুমেন্ট দেখালো তারা, চোখ বুলিয়ে নিলেন তারা। ওদিকে জাহাজ থেকে বেরিয়ে আসা চোখ বুলিয়ে নিলেন লেফটেন্যান্ট, হাতের ইশারায় যেতে বললেন তাদের। সামনাসামনি যাওয়া মাত্র আরেকটি জাহাজের সম্মুখীন হলো তারা। লোক দুটো একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। বসের কথা মতো এখানে একটাই টহলারি জাহাজ থাকার কথা, অথচ এখন আরো একটি জাহাজ এসেছে। লেফটেন্যান্ট নাইম ইসলাম তার নির্দেশে আবারও জাহাজে প্রবেশ করলো কমান্ডাররা। ভয়ে পিছিয়ে যেতে লাগলো লোক দুটো, পালানোর বৃথা চেষ্টা চালায়। তবে তার পূর্বে সাপটে চোর খেলো লেফটেন্যান্ট নাইম ইসলামের হাতে। তারপর বলল, এই ওদেরকে ধরো। ভেতর থেকে একজন কমান্ডার নাকাবন্দি করলো ওদের দুজনকে। ভেতরে চেকিং চলছে। বড় জাহাজের কন্টেনারের মধ্যে অবৈধ পণ্য লুকিয়ে পাচার করা হচ্ছে। কন্টেনারের বদ্ধপণ্য দেখানো হচ্ছে উপরের দিকে, কিন্তু আসল উদ্দেশ্য অবৈধ পণ্য পরিবহন করা। কন্টেনার ভেতরে খুলতেই নজরে এলো কিছু অবৈধ অস্ত্র। অবাক নেত্রে চেয়ে রইল নাইম ইসলাম। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ আজকে ভীষণ কড়াভাবে কমান্ড করেছেন যে এদিকটাই টহলদারি বাড়িয়ে দিতে। হয়তো তিনি প্রথম থেকে আন্দাজ করেছিলেন কিছু একটা। আপাতত এই অস্ত্রগুলো সঠিক স্থানে পৌঁছে দিতে হবে, আর লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখকে সব ইনফরমেশন পাঠাতে হবে। আর এদিকে টুপটাপ করে বৃষ্টির ফোঁটা মাটির স্পর্শ করছে। টিনের চালে ছলাৎ ছলাৎ শব্দটি প্রগাঢ় হচ্ছে। বাইরের পর্দাগুলো বাতাসে উঠছে এদিক সেদিক। দালানের থাকার দরুন বৃষ্টিটা অনুভব করা যাচ্ছে না। চিলেকোঠায় ঘটায় থাকলে এই বৃষ্টির মুহূর্তটা অনুভব করা যেত। আধার রাত, অন্ধকারে তলিয়েছে কক্ষ। ছোটখাটো দেহের উপর শক্তপোক্ত দেহের পুরুষ আষ্টে পৃষ্ঠে মিশে আছে। মুখ গুজে রেখেছে বক্ষে, জোরপূর্বক হাত টেনে নিজের চুলের ভাঁজে গুজিয়ে দিয়েছে। আদেশের সহিত বলল, হাত বুলিয়ে দাও। আদেশ অনুযায়ী তাই করলো তাসফিন। নাক ঘষে গলদেশে। অস্তিত্ব নেই ফারার, সমস্তটা জুড়ে রয়েছে তাসফিনের অস্তিত্বের মাঝে বিলীন হয়েছে। ফারা বলল, আপনি রুমে যান না, আপনার বিছানা আছে তো। তাসফিন বলল, তোমার মতো নরম বিছানা নেই। আশ্চর্য নেই তাকালো ফারা, মুখ উঠিয়ে তাকালো তাসফিন। ফারা বলল, ছি। ডান ভ্রু কুচকে নিল তাসফিন, তারপর বলল, কি বুঝেছি বললে? চুপ মেরে গেল ফারা। বাঁকা হাসলো তাসফিন। তাসফিন বলল, বলো কি বুঝলে? ফারা বলল, কিছু না। তাসফিন বলল, তাহলে ঘুমাতে দাও। নাক মুখ কুচকে নিল ফারা, ছোট্ট করে বলল, আপনি কত ভারী, আমি তো চ্যাপ্টা হয়ে যাব। তাসফিন বলল, ওজন নিতে শিখো মিসেস শেখ, সামনে যে আমার সমস্ত ভার তোমাকে বইতে হবে। চোখ টিপলো তাসফিন, আবারও নেত্রে চেয়ে রইল ফারা। উঠে বসলো তাসফিন, সহসা উঠে গেল ফারা। সন্ধানী দৃষ্টিতে নিজের ওনা খুঁজে চলেছে, অথচ তা যে তাসফিনের হাতের মুঠোয় বন্দি। ফারা বলল, ওইটা দিন। তাসফিন বলল, কোনটা? ফারা বলল, ওর নাম। তাসফিন বলল, না দিলে? নিমাষ্ট কামড়ে হাসলো তাসফিন, কড়া চোখে তাকালো ফারা, তারপর বলল, না দিলে মাকে ডাকবো। তাসফিন বলল, ডাকো। তবে হ্যাঁ, আমার কিন্তু লজ্জা নেই, কিন্তু যদি তুমি পরে লজ্জা পাও তাহলে আমাকে কিন্তু দোষ দিতে আসবে না বলে দিলাম। ফেল করে তাকিয়ে আছে ফারা, প্রত্যুত্তরে কিছু বলল না, চুপ করে রইল ক্ষণকাল, তারপর বলল, দিয়ে দিন না। তাসফিন বলল, সে এগেইন। এবারও চুপ করে গেল ফারা, তারপর বলল, ফাজিল আপনি। গা দুলিয়ে হেসে উঠল তাসফিন। সুদর্শন পুরুষ। ফারা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার পানে। পুরুষ মানুষ বুঝি এত সুন্দর? ক্লিন শেপ করা গাল, চওড়া বক্ষ, শক্তপোক্ত পুরুষ, সব দিক দিয়েই পারফেক্ট। এই সুন্দর পুরুষ তার স্বামী। আকস্মাৎ নিজ ভাবনায় লজ্জায় নিমজ্জিত হয় তার অঙ্গ। তো ধন্যবাদ সবাইকে, এই পর্বটি এখানেই শেষ হলো। তো সবাই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।